আচ্ছা দেখেন, তাহলে আমি কিভাবে বলছিলাম যে জনাব আজম কোথায়, হোয়ার ইজ মিস্টার আজম? তিনি ঢাকায়, হি ইজ ইন ঢাকা, তিনি ঢাকায়। তোমার মা বাবা কোথায়, হোয়ার ইজ ইউর প্যারেন্টস? আচ্ছা, তারা বাসায়, দে আর এট হোম। এগুলো ভালোভাবে দেখেন, এর পরবর্তীগুলো উত্তর দেওয়া থাকবে না, শুধু বাংলা দেওয়া থাকবে, আপনি বলতে পারবেন। আমার চশমা কোথায়, হোয়ার ইজ মাই সানগ্লাস, হোয়ার ইজ মাই গ্লাস? আমার চশমা টেবিলের উপর অথবা টেবিলের উপর, অন দ্য টেবিল। রুবেলের চাচা কোথায়, হোয়ার ইজ রুবেলস আঙ্কেল? দেখেন, রুবেল এর চাচা, এই রুবেল এর, তাই না? এটা অ্যাপোস্ট্রফি এস দিয়ে এখানে র এর করা হয়েছে। হোয়ার ইজ রুবেলস আঙ্কেল? বলা হচ্ছে তিনি লন্ডনে, হি ইজ ইন লন্ডন, হি ইজ ইন লন্ডন। রুবেলের চাচা কোথায়, হি ইজ ইন লন্ডন। দেখেন একটা বিষয় একটু খেয়াল করি, এখানে কি দিয়েছি, একটু আগে আমি যা পড়ালাম সেই বিষয়গুলো এখানে দিয়েছি, কিন্তু এখানে অ্যান্সারটা দেওয়া নেই। তুমি কোথা থেকে এসেছো? আমি বাংলাদেশ থেকে এসেছি। তোমার ভাই কি জাপানে, না সে লন্ডনে? তোমার ছেলে মেয়েরা কোথায়? দেখেন এইগুলা কিন্তু এখানে উত্তর সহ আমি পড়িয়েছি। বলা হচ্ছে যে আমার ছেলে মেয়েরা লন্ডনে, তাহলে এটা কি বলতে হবে? হোয়ার আর ইওর চিলড্রেন? তোমার ছেলেমেয়েরা কোথায়? তারা এখন লন্ডনে, দে আর ইন লন্ডন। তোমার ইংরেজি বইটি কোথায়? হোয়ার ইজ ইওর ইংলিশ বুক? এটা আমার বন্ধুর কাছে, ইট ইজ উইথ মাই ফ্রেন্ড, বা ইট ইজ টু মাই ফ্রেন্ড, বা ইট ইজ অন দ্য টেবল। তোমার বন্ধুরা কোথায়? হোয়ার ইজ ইওর ফ্রেন্ড? তোমার বন্ধুরা কোথায়, এটা কি হবে? হোয়ার ইজ ইওর ফ্রেন্ড? আচ্ছা, জাস্ট ওয়েট। কথাগুলো কি শুনতে পাচ্ছেন? স্ক্রিন দেখা যায় ভালোভাবে? হুম। নাহিদা সুলতান আপা, পলক ভাইয়া, দেখতে পাচ্ছেন? গুড মর্নিং। হ্যাঁ, স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? এই যে ডাব্লিউএইচ কোশ্চেনের স্ক্রিন দেখা যায়, পড়তে পারছেন এগুলো? হুম। আচ্ছা দেখেন, একটু ক্লিয়ার হবে, অবশ্যই আরো ক্লিয়ার হচ্ছে। তো বলা হচ্ছে কি যে এখানে প্রশ্ন করেছি, দেখেন খুব ভালো, এই প্রশ্নগুলো এখন আপনাদেরকে দিয়ে আমি করাবো। আমার বইটি কোথায় ছিল, এটা কি হবে? হোয়ার ওয়াজ মাই বুক? বইটি টেবিলের উপর ছিল, দ্য বুক ইজ অন দ্য টেবিল। গরুটা কোথায় ছিল? আচ্ছা, আমি যদি এটা প্রেজেন্ট টেন্সে বলি, গরুটি কোথায়, তখন দেখেন এখানে প্রথমে লিখেছি গরুটা, গরুটা কোথায় ছিল, হোয়ার ওয়াজ দ্য খাউ? হোয়ার ওয়াজ দ্য খাউ, এটা আমরা পাস্ট টেন্স ব্যবহার করেছি, কোথায় ছিল, এজন্য এখানে ওয়াজ হয়েছে। কিন্তু যদি বলি গরুটি কোথায়, তখন কি হবে? হোয়ার ইজ দ্য কাউ? এটি মাঠে ছিল, ইট ইজ ইন দ্য ফিল্ড। যদি বলা হয় এটি মাঠে আছে, এটি মাঠে আছে, তখন কি হবে? ইট ইজ ইন দ্য ফিল্ড। দেখেন এটি মাঠে আছে, এর ইংরেজিটা কি হবে? ইট ইজ ইন দ্য ফিল্ড। তুমি এতক্ষণ কোথায় ছিলে? হোয়ার ওয়ার ইউ সো লং? আমি অফিসে ছিলাম, আই ওয়াজ ইন দ্য অফিস। কাকলি কোথায় ছিল? হোয়ার ওয়াজ কাকলি? একজনের নাম বলা হচ্ছে, কাকলি কোথায় ছিল? হোয়ার ওয়াজ কাকলি? আচ্ছা, সে আমার সাথে ছিল, শি ওয়াজ উইথ মি। মাসুম কোথায় ছিল? হোয়ার ওয়াজ মাসুম? সে তার বন্ধুর বাসায় ছিল, হি ওয়াজ অ্যাট হিজ ফ্রেন্ডস হাউস, অ্যাট হিজ ফ্রেন্ডস হোম। দেখেন তাহলে আমরা একই সঙ্গে এখানে প্রশ্ন পেয়েছি এবং সঙ্গে তার উত্তর পেয়েছি। এখন এখানে কি করতে হবে? আমি শুধু প্রশ্নগুলো সামনে এনে দিয়েছি। তুমি কোথা থেকে এসেছো? আমি বাংলাদেশ থেকে এসেছি। তোমার ভাই কি জাপানে, না সে লন্ডনে? তোমার ছেলে মেয়েরা কোথায়? তারা এখন বিদ্যালয়ে, বা তারা এখন স্কুলে। তাহলে এইগুলা কিন্তু আমাদেরকে এখন প্র্যাকটিস করতে হবে, এইগুলো আমাদেরকে বলতে হবে। তো আমরা একটা সিরিয়াল অনুসারে এখানে বলি, একটা সিরিয়াল থেকে শুরু করি। হাসনা আপা বলবেন, নাকি মেহেদি ভাই? মেহেদি ভাইয়া শুরু করেন। মওদুদ ভাইয়া, হাউ আর ইউ? মওদুদ আহমেদ, হাউ আর ইউ? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, আপনি অফিসে থেকেও ক্লাসে জয়েন করেছেন, অসংখ্য ধন্যবাদ। তবে ক্লাসটা দেখতে থাকুন, হুম, অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন এখানে আমি কি বলছি, এই জায়গাটা আমাদেরকে, আমরা যখন বাইরে বের হই অপরিচিত লোকের সাথে আমাদের প্রতিনিয়ত কথা বলা লাগে। তো কথা বলতে গেলে প্রথমেই কি করতে হয়? প্রশ্ন করতে হয়। তো এই প্রশ্ন করার জায়গাটা কিন্তু আমরা বুঝতে পারি না। সবাই একটু আমাকে সংকেত দিবেন যে আমি ক্লাসে আছি, হ্যাঁ? এভাবে আমাদেরকে প্রশ্ন করা শিখতে হবে। নুরি বলতে পারবেন এখানে? আমি যেভাবে দেখাচ্ছি বলেন তো, এই যে এইভাবে একটু পড়েন তো। তুমি কোথা থেকে এসেছো, এটা আমি একটু আগে দেখিয়েছি, দেখেন আবারও এটা একটু দেখাই। হুম। তুমি কোথা থেকে এসেছে? হোয়ার আর ইউ ফ্রম? এই দেখেন, হোয়ার আর ইউ ফ্রম? আমি বাংলাদেশ থেকে এসেছি, আম ফ্রম বাংলাদেশ। আই অ্যাম, হ্যাঁ, আই অ্যাম হচ্ছে লং ফর্ম, শর্ট ফর্মটা কি হচ্ছে? আম ফ্রম বাংলাদেশ। আপনি যদি কখনো ফরেন কান্ট্রিতে যান, ইউকে, আমেরিকা, যে কোনো দেশে, আপনাকে প্রশ্ন করা লাগতে পারে। আপনি বাজারে কেনাকাটা করতে গিয়েছেন, আপনি আপনার শপকিপারকে বলছেন যে দাম কত হয়েছে, বা এই জিনিসটার দাম কত, এইটার প্রতি পিস কত, গত একটা ক্লাস আমি দেখিয়েছিলাম। তো এভাবে কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের এই বিষয়গুলো খুব ভালোভাবে যদি আমরা লক্ষ্য করি, ডাব্লিউএইচ কোশ্চেন না পারলে আমরা কখনোই কিছু বলতে পারবো না। আমাদের দেশে মাঝে মাঝে ফরেনাররা আসে, আমি দেখলেই তাদের সাথে কথা বলি। কেন বলি? এটা আমার খুব ভালো লাগে বলতে।
আচ্ছা দেখেন এখান থেকে পড়েন তাহলে। নুরি, তুমি কোথা থেকে এসেছো? হোয়ার আর ইউ, হোয়ার আর ইউ ফ্রম। হ্যাঁ, আমি বাংলাদেশ থেকে এসেছি, এর ইংলিশ কি হবে? তোমার ভাই কি জাপানে? হুম। ইজ ইয়োর ব্রাদার ইন জাপান? হ্যাঁ, না, সে লন্ডনে। হি ইজ ইন লন্ডন, এখানে ইন দিতে হবে, দেশের পূর্বে ইন বসে। হি ইজ ইন লন্ডন, সে লন্ডনে। নেক্সট। হুম। হুম। চাইল্ড না, চিলড্রেন। দেখেন, এক মিনিট, চাইল্ড বললে একটি শিশুকে বোঝায়, আর প্লুরাল চিলড্রেন বলতে হবে। হোয়ার আর ইয়োর চিলড্রেন? হোয়ার ইজ ইয়োর চিলড্রেন? তারপর না, নাউটা দেখেন, নাউটা পরে দিবেন। দে আর ফিল্ড নাও, দে আর ইন দা ফিল্ড নাও, অথবা নাও প্রথমে দিলে হবে, নাও দে আর ইন দা ফিল্ড। নাউটা প্রথমে দিলে ভালো শোনা যায়। নাও দে আর ইন দা ফিল্ড। তারপর হুম। তোমার ইংরেজি বইটি কোথায়? Where is your English book? এটা আমার বন্ধুর কাছে। ইট ইট ইজ মাই, এটা কি হবে স্যার? ইট ইজ টু মাই বুক, দিস বুক ইজ টু মাই ফ্রেন্ড। ইন দিস বুক ইজ টু মাই ফ্রেন্ড, বা ইট ইজ টু মাই ফ্রেন্ড। টু মানে হচ্ছে, মনে রাখবেন, টু শব্দের অর্থ হচ্ছে কাছে, দিকে, প্রতি, এটা বোঝালে টু বসে। কাছে, দিকে, প্রতি। হ্যাঁ। আচ্ছা। তারপর তোমার বন্ধু কোথা থেকে এসেছেন? হুম। হুম। হ্যাঁ হ্যাঁ, হি হ্যাজ কাম ফ্রম ঢাকা, সে ঢাকা থেকে এসেছে। দেখেন এখানে ব্যবহার করেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? সে ঢাকা থেকে এসেছে, হি হ্যাজ কাম ফ্রম ঢাকা। জনাব আজম কোথায়? হুম। হুম। হোয়ার ইজ মিস্টার আজম? হোয়ার ইজ মিস্টার আজম? হ্যাঁ, মিস্টার মানে জনাব, তিনি ঢাকায়, কি হবে? ইন ঢাকা, হি ইজ ইন ঢাকা। হ্যাঁ, এখানে আমরা শি বলবো না, কারণ পুরুষের বেলায় হি আর মহিলার বেলায় শি। পুরুষের বেলায় শি দিলেই পুরুষটা হয়তো একটু রাগ করবে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন, তোমার মা বাবা কোথায়? হোয়ার ইজ ইউর প্যারেন্টস? হ্যাঁ, তারা বাসায়, কি হবে? দে আর ইন দা হোম, দে আর ইন দা হোম। দেখেন ইন কেন দিবেন বলেন তো? এই যে দেখেন এখানে একটা অন্ত্যেষ্টিয় আছে, অন্ত্যেষ্টিয়, এই যে ক খর ভিতরে আছে না, এই যে বাসায়, বাসায়, অর্থাৎ এখানে ইন ব্যবহার করতে ইন দা রুম, ইন দা হোম, ইন দা কান্ট্রি, ইন দা ডিস্ট্রিক্ট, ইন দা উপজেলা। ইন মানে হচ্ছে, মনে রাখবেন, ইন শব্দের অর্থ হচ্ছে মধ্যে বা ভিতরে। ইন শব্দের অর্থ হচ্ছে মধ্যে বা ভিতরে। আমার চশমা কোথায়, কি হবে? হোয়ার ইজ মাই গ্লাস? টেবিলের উপরে, কি হবে? অন দা টেবিল। রুবেলের চাচা কোথায়? হোয়ার ইজ রুবেলস আঙ্কেল? হোয়ার ইজ কি বলেছে, এখানে একটা অ্যাপোস্ট্রফি এস দিতে হবে। দেখেন একটু খেয়াল করি আমরা। হ্যাঁ, এগুলা কিন্তু আমাদের কাজে লাগবে, এগুলো আমাদের ভালো করে শিখতে হবে। এই যে জায়গাটা দেখেন, হোয়ার ইজ রুবেলস আঙ্কেল। হ্যাঁ, এখানে রুবেলস কেন ব্যবহার করলাম? রুবেলস ব্যবহার করেছি এই জন্য, এই যে জায়গাটা দেখেন। হ্যাঁ, এই যে রুবেল এর যদি বলা হয়, তো এখানে মনে রাখতে হবে যে যখন প্রাণীবাচক হবে, যাদের প্রাণ রয়েছে, যেমন রুবেল, রুবেল হচ্ছে একটা প্রাণীবাচক অবজেক্ট, তাই না? এখানে অ্যাপোস্ট্রফি এস করা হয়েছে, রুবেল লিখে রুবেলের উপরে একটা কমা দিয়েছে, এটাকে অ্যাপোস্ট্রফি বলে, বাংলায় বলে র এর, আর তারপরে এস দিয়েছি, রুবেলস। কিন্তু যদি বলা হয়, এটা যদি বলি যেমন দিনাজপুরের চাল বিখ্যাত, চাউল, আমরা যে ভাত খাই না, আসলে দিনাজপুরের চাউল খুব বিখ্যাত, তো তখন কিন্তু দিনাজপুর রাইস রাইস দেওয়া যায় না। তখন এখানে অফ ব্যবহার করতে হয়। অফ, অফ মানে হচ্ছে র বা এর। দ্য রাইস অফ দিনাজপুর ইজ ফাইন, বা ইজ গুড, ইজ ওয়েল। সিঙ্গাপুরের সোনা বিখ্যাত, দেখবেন যারা সিঙ্গাপুর থাকে, রিলেটিভরা, তখন আসার সময় বলে যে আমার জন্য স্বর্ণের চেইন নিয়ে এসো, আংটি নিয়ে এসো, হ্যাঁ, আমার জন্য নাকের নিয়ে এসো, অর্নামেন্ট। তো এটা বলা হচ্ছে দা গোল্ড অফ সিঙ্গাপুর। দা গোল্ড, এখানে সিঙ্গাপুর গোল্ড দেওয়া যাবে না। হ্যাঁ, কিন্তু এখানে কি দিতে হবে? দেখবেন, মনে রাখবেন, এখানে মওদুদ ভাইয়া, উনি সৌদি আরব থেকে ক্লাস করছেন, এগুলো কথা বলতে গেলে প্রচুর প্রয়োজন হবে কিন্তু। হ্যাঁ, হোয়ার ইজ রুবেলস আঙ্কেল? হি ইজ ডেড, সে মারা গিয়েছে। অথবা যদি বলা হয় সে এখন বাজারে, হি ইজ ইন দা মার্কেট। সে এখন রুমের ভিতরে, হি ইজ ইন দা রুম। সে এখন মাঠে, হি ইজ ইন দা ফিল্ড। অর্থাৎ আপনাকে এখানে বাক্য বৃদ্ধি করতে হবে, বাড়ানো শিখতে হবে। আচ্ছা, তারপর এটা বলেন, নুরি আপু, এখান থেকে বলেন আমার বইটি কোথায় ছিল? এখান থেকে বলেন আমার বইটি কোথায় ছিল? হ্যাঁ।
তা হ্যাঁ, ঠিক ঠিক। তারপরে গরুটা কোথায় ছিল? এটা মাঠে ছিল। ইট ইজ অন দ্য ফিল্ড। তুমি এতক্ষণ কোথায় ছিলে? হ্যাঁ, হয়ার পরে এখানে ইজে দেখেন ইউ বলছেন, হয়ার ওয়াজ ইউ। তো মনে রাখবেন একটা কথা, যদি কখনো সাবজেক্ট হিসাবে ইউ ব্যবহার করেন, কি বললাম, ইউ, তাহলে সেখানে কখনোই কিন্তু অজ দেওয়া যাবে না, কারণ ইউ শব্দের অর্থ হচ্ছে তুমি, আবার ইউ শব্দের অর্থ হচ্ছে তোমরা। দেখেন গ্রামার, আমরা বাঙালি মানুষ, বাংলা না জেনে বা ইংরেজি গ্রামার না জেনে কথা বলা যায় না। অনেকে হয়তো আপনাকে কয়েকটা সেন্টেন্স শিখাই দিল বা কয়েকটা রুল শিখাই দিল, কিন্তু এইটা দিয়ে আপনি পথ চলতে পারবেন না। আপনাকে এই যে ইউ এর পরে যদি ওয়াজ ব্যবহার করা হয়, এটা ফরেনাররা কিন্তু তারা হয়তো আপনাকে কিছু বলবে না, মনে করবে যে ল্যাঙ্গুয়েজটা নতুন কথা বলছে, কিন্তু পারফেক্টলি প্রপারলি যদি আপনাকে বলতে হয়, তাহলে আপনাকে নলেজটা জানতেই হবে, শিখতে হবে, বুঝতে হবে যে এর শিকড় কোথায়। এখানে ইউ এর সঙ্গে দেখেন প্রেজেন্ট টেন্সের সঙ্গে, মনে রাখবেন কথাগুলা, প্রেজেন্ট টেন্সে ইউ এর সঙ্গে আর বসে। তোমরা শিক্ষক, ইউ আর টিচার্স, ইউ আর ইঞ্জিনিয়ার্স, ইউ আর ফার্মার্স, হ্যাঁ, ইউ আর ডক্টরস। এখানে ইউ মানে হচ্ছে তুমি, আবার ইউ মানে তোমরাও হয়। এই জন্য ইউ এর পরে কখনো অজ বসে না, ইউ এর পরে ওয়ার বসাতে হয়। ইউ এর পরে কি বসাতে হয়? মনে রাখবেন, তুমি এতক্ষণ কোথায় ছিলে। দেখেন এই বাক্যগুলো কিন্তু আমি বলেছি, কি, হোয়ার ওয়ার ইউ সো লং। এই সো লং শব্দের অর্থ হচ্ছে এতক্ষণ। কি হবে? হোয়ার ওয়ার ইউ সো লং, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি অফিসে ছিলাম, আই ওয়াজ অফিস। কাকলি কোথায় ছিল? হোয়ার ওয়াজ কাকলি। এখানে হোয়ার ওয়ার দিবেন না, কেন? এখানে কাকলি একজন। যদি বলা হয় কাকলি কোথায়, হোয়ার কাকলি, এটা হবে না। এখানে একটা ভার্ব দিতে হবে, যেমন এখানে ওয়াজ দিয়েছেন, ওখানে ইজ দিতে হবে। হোয়ার ইজ কাকলি, কি হবে? হোয়ার ইজ কাকলি। সে আমার কাছে ছিল, শি ওয়াজ উইথ মি। যদি বলি সে আমার কাছে আছে, তখন কি হবে? কথা বলতে হবে প্লিজ। সে আমার কাছে, এখানে আবার আই হ্যাভ আনতেছেন কেন? হ্যাজ শি হ্যাজ হবে না, শি হ্যাজ হবে না, ইজ শি ইজ উইথ মি। এই সাধারণ জিনিসগুলো আমরা কেন বুঝি না? কাকলি কোথায় ছিল? আমি প্রশ্ন করলাম কোন টেন্সে? পাস্ট টেন্সে। প্রশ্ন কোন টেন্সে করেছি? পাস্ট টেন্সে প্রশ্ন করেছি। কাকলি আগে বুঝে, হ্যাঁ আমি তো তাই বলছি, আগে বুঝে তারপর কথা বলেন। কাকলি কোথায় ছিল? হোয়ার অস কাকলি। কিন্তু আমি যদি বলি কাকলি কোথায় আছে, হোয়ার ইজ কাকলি, এটার প্রেজেন্ট টেন্সে উত্তরটা দিব, কাকলি এখন আমার কাছে আছে। তাহলে কাকলি ইজ উইথ মি নাও। এখানে প্রশ্ন যদি পাস্ট টেন্সে হয়, উত্তর পাস্ট টেন্সে হবে। প্রশ্ন প্রেজেন্ট টেন্সে হলে উত্তর প্রেজেন্ট টেন্সে হবে। আর ইউ ওকে? প্রশ্ন করতে হবে, হ্যাঁ। আপনারা কেউ কথা বলছেন না, প্রশ্ন করা শিখতে হবে। দেখেন প্রশ্ন না করতে পারলে কখনোই কিন্তু আমরা শিখতে পারবো না। আমাদেরকে প্রশ্ন করতে হবে। প্রশ্ন করতে হবে কিভাবে? বিভিন্ন WH ওয়ার্ড আমাদেরকে ব্যবহার করতে হবে। এইগুলা যদি আমরা পারি, তবেই কিন্তু আমরা কথা বলা শিখবো। আমার একজন অপরিচিত মওদুদ ভাইয়াকে আমি এখন জিজ্ঞাসা করতে চাই যে ভাইয়া, আপনার বয়স কত? হুম। এখানে মেহেদি হাসান ভাইয়া রয়েছেন, আমি যদি বলি আপনার বয়স কত, কিভাবে প্রশ্ন করব? হাউ ওল্ড আর ইউ। কি বলতে হবে? হাউ ওল্ড আর ইউ। দেখেছেন? হ্যাঁ। যদি বলা হয় আপনার নাম কি, আপনার নাম কি, হোয়াট ইজ ইউর নেম, হোয়াটস ইউর নেম। আপনি কোথায় থাকেন, হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ। দেখছেন? তাহলে এখানে আমাদের কথা বলতে হবে। আচ্ছা নাজমা সুমা, প্লিজ আপনি একটু আনমিউট করেন, আপনার কাছে কিছু প্রশ্ন করি। ক্যান ইউ হেয়ার মি? শুনতে পারছেন প্লিজ? সুমা আপা, দেখছেন কথা বলেন, আমি যখন কথা বলতে চাই, হ্যাঁ প্লিজ, ক্যান ইউ সি দ্য স্ক্রিন? দেখেন এই, ওকে, আপনি এইগুলো একটু পড়বেন। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ। আপনি এইগুলো একটু পড়বেন এখন। তুমি এখন কোথায়? আমি শ্রেণীকক্ষে। সে কোথায়? সে এখানে। ডালিয়া কোথায়? সে এখন বাগানে। তোমার ছোট বোন কোথায়? সে কলেজে। এইগুলো একটু ট্রান্সলেট করি তো আমরা, করেন প্লিজ। স্টার্ট নাও। তুমি এখন কোথায়? হুম। 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 আমি এখন শ্রেণীকক্ষে। হুম। 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 হ্যাঁ। হুম। 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 ইয়াঙ্গার সিস্টার, ছোট বোন, ইয়াঙ্গার সিস্টার, ছোট বোন। হুম। সে কলেজে। হুম। সে ইন দা কলেজ। নেক্সট। তার অফিস কোথায়? অফিস, ইহা যাত্রাবাড়ি, ঢাকার একটা জায়গা যাত্রাবাড়ি, তাহলে কি হবে?
ইট ইজ এট যাত্রাবাড়ি। এখানে এট কেন দিব? কারণ এটা একটা ছোট জায়গা। হ্যাঁ, যাত্রাবাড়ি ঢাকার একটা জায়গা। আচ্ছা, চাবিগুলো কোথায়? হোয়ার ইজ দা কি? এগুলো টেবিলের উপর। দিজ আর অন দা টেবিল। দিজ মানে এগুলো, হ্যাঁ আমরা মনে রাখবো। দিজ আর, হ্যাঁ দিজ আর দোজ, তাহলে এগুলো ইংরেজি হচ্ছে দিজ। হ্যাঁ, দিজ মানে এগুলা, নট দোজ। দিজ আর অন দা টেবল, দিজ আর অন দা টেবল, এগুলো টেবিলের উপর। নেক্সট, তার স্বামী হাজব্যান্ড। হুম তিনি জাপানে, হিজ ইন জাপান। ইন জাপান। তোমার ছেলে মেয়েরা কোথায়? চিলড্রেন চিলড্রেন্স, হ্যাঁ তারা ঘরে। এট হোম। এট হোম বা দে আর ইন দ্য রুম, ঘরের ভিতরে। আমার জুতাগুলা কোথায়? শুজ, ওগুলো টেবিলের উপরে। ডোজ, ডোজ আর টেবল। চেয়ারটা কি ভাঙ্গা? ইজ দ্য চেয়ার ব্রোকেন? হ্যাঁ, তাহলে দেখেন ব্রেক মানে ভাঙা, আর ব্রোকেন মানে ভাঙা, বলতে এখানে পাস্ট পার্টিসিপল ইউজ করা হয়েছে। না, ভাঙ্গা নয়, নট ইজ দ্যাট ব্রোকেন। তোমার জুতাগুলা কি নতুন? না, নতুন নয়। গত বছর তুমি কোথায় ছিলে? লাস্ট ইয়ার আমি সৌদি আরব ছিলাম। তোমার জেলা কোথায়? আমার জেলা মাদারীপুর। মাদারীপুর। আচ্ছা, তারপর আমার জেলা যশোর। মাই জেলা ইজ, মাই জেলা, মাই ডিস্ট্রিক্ট ইজ, হ্যাঁ মাই ডিস্ট্রিক্ট ইজ যশোর। জনাব নাদিম কোথা থেকে এসেছেন? মিস্টার নাদিম, নাদিম। আচ্ছা, তিনি পাকিস্তান থেকে এসেছেন। he came from Pakistan. মিস লাবণী কোথা থেকে এসেছে? What's come from সে ভারত থেকে এসেছে। he came from India. হি ইজ ফ্রম ইন্ডিয়া বা শি ইজ ফ্রম ইন্ডিয়া। দেখেন, হ্যাঁ তাহলে হোয়ার ইজ মিস লাবণী ফ্রম? হোয়ার ইজ মিস্টার নাদিম ফ্রম? নাদিম কোথা থেকে এসেছে? তিনি পাকিস্তান থেকে এসেছে। হি ইজ ফ্রম পাকিস্তান। মিস লাবণী কোথা থেকে এসেছে? হোয়ার ইজ মিস লাবণী? তিনি ভারত থেকে এসেছেন। শি ইজ ফ্রম ইন্ডিয়া। কি বলতে হবে? শি ইজ ফ্রম ইন্ডিয়া। দেখেন, তাহলে আমরা যেভাবে প্রশ্ন করলাম এবং যেভাবে আমরা উত্তর দিলাম, এভাবে যদি আমরা কনভারসেশন করি, আমরা অপরিচিত কোনো লোকের সঙ্গেও যখন দেখা হয় তখন কি আমরা কথা বলতে পারবো? এভাবে যদি প্র্যাকটিস করা থাকে। ক্যান ইউ হেয়ার মি? Yes. অফকোর্স। সো উই শুড প্র্যাকটিস ইন দিস ওয়ে, ইটস দ্য রাইট ওয়ে আই থিঙ্ক। হুম তো আমাদেরকে এইভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে আমরা এগোতে পারবো না। মওদুদ ভাইয়া, সময় থাকলে প্রতিদিন ক্লাসে জয়েন করতে হবে। ইয়েস, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, পারফেক্ট, অ্যান্ড ইটস দ্য গ্রেট মেডিসিন ফর লার্নিং ইংলিশ। ওকে, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, এট ফার্স্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট। ওকে, তো আমি আরো কিছু বিষয় এখানে একটু দেখাতে চাই। দেখেন, ডাব্লিউএস কোশ্চেনের বিষয়টা আমি আরো আসবো। তো তার আগে আমি একটা বিষয় একটু দেখাতে চাচ্ছিলাম। আচ্ছা, আমি ভার্ব নিয়ে কথা বলছিলাম, তাই না? তো এখানে আমি আপনাদের একটু এই ডু ভার্বটা একটু দেখাতে চাচ্ছি আজকে। সরি, দেখি কোনটা আসে। বিং। দেখেন, বি ভার্বের ভিতরে একটা রয়েছে হচ্ছে বিং, আরেকটা হচ্ছে বিন, তাই না? এই জায়গাটা কিন্তু আমরা অনেকেই ভুল করে বসে থাকি। কিভাবে ভুল করি? বলা হচ্ছে বিং, BEING, বিং। হ্যাঁ, এটা কিভাবে আমরা কোথায় ব্যবহার করি সেটা আমরা একটু দেখব। বিং হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্ব হচ্ছে বি, এর সঙ্গে যুক্ত করা হয়েছে আইএনজি। বাক্যটা, ওয়ার্ডটা কি হলো? বিং। বি এর সঙ্গে যুক্ত করেছি হচ্ছে আইএনজি, বিং হলো। বি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়। মেইন ভার্ব হিসেবে বসতে পারে, এছাড়া অ্যাডজেক্টিভ হিসাবেও বিং বসতে পারে। বিং এর বিস্তারিত ব্যবহার থাকার কারণে এই বিংটা আমরা দেখবো না। এখন আমরা দেখবো হচ্ছে বিন। এটা একটু দেখি। যেমন, জাস্ট ওয়েট। আচ্ছা, বলা হচ্ছে বি ভার্বের আরেকটা ফর্ম হচ্ছে বিন, BEEN। এর ব্যবহার দেখব, যেটা বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন আমি যদি এখানে লিখে ফেলি ইট, EAT, ইট মানে হচ্ছে খাওয়া। আর এর পাস্ট ফর্ম V2টা কি লেখা হয়? ATE, এট। এটা এট বলবো না কিন্তু, এট, ইট এট। আর এর পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন, V3, EATEN, ইটেন। এখানে যেমন ইটেন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম,
এই বি ভার্বের একটা পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে, সেটাকে বলা হচ্ছে বিন। আচ্ছা, এর ব্যবহারটা আমরা একটু দেখি। যেটা বি ভার্বের পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করা হয়, অন্য সকল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেভাবে সেন্টেন্সের মেইন ভার্ব হিসেবে বসে, এই বিন শব্দটাও ঠিক সেইভাবে কিন্তু বসতে পারে। এছাড়া মূলত সকল প্রকার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, দেখেন মনে রাখবেন, সকল প্রকার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বিন এর ব্যবহারটা কিন্তু হয়ে থাকে। কি হিসাবে হয় বলেন তো? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হিসাবে কিন্তু এই বিন এর ব্যবহারটা হয়ে থাকে, অক্সিলারি ভার্ব। যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য যদি বলি, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স। আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে ভাত খাইতেছি। এই দেখেন, এই যে বিনটা বসেছে, আই হ্যাভ বিন ইটিং, এখানে হ্যাভ বিনটা কিন্তু এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ক্রিয়া। মনে রাখবেন, ক্রিয়া হচ্ছে এখানে মেইন ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব, ভার্ব অনেক প্রকারের, তো এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের ভিতরে আবার প্রকারভেদ রয়েছে, মডাল অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি। তো এখানে বিনটা হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে বসেছে। আচ্ছা, আগেই বলা হয়েছে বি এর মানে হচ্ছে হওয়া, থাকা বা কোনো কিছুর অবস্থান। দেখেন, বি এর অর্থ কিন্তু এইগুলা হয়, হওয়া, থাকা বা কোনো কিছুর অবস্থান। তাহলে বিন এর অর্থটা এমন দাঁড়ায়, আমরা অনেকেই তো বারবার বিন বলতেছি, কিন্তু বিনের অর্থটা হচ্ছে হয়েছে, থেকেছে, অথবা ছিল। মেইন ভার্ব হিসেবে দেখেন, এখানে আমরা দেখি হি হ্যাজ বিন ইন আমেরিকা, এখানে কিন্তু এটা মেইন ভার্ব হিসেবে বসেছে। এর বাংলা অর্থটা কি দাঁড়ায় বলতে পারবো আমরা? হি হ্যাজ বিন ইন আমেরিকা, অর্থাৎ এর বাংলা অর্থটা হচ্ছে সে আমেরিকাতে থেকেছে। এখানে বি ভার্বের পাস্ট পার্টিসিপাল নয়, হি হ্যাজ বিন ইন আমেরিকা, সে আমেরিকায় থেকেছে। এখানে বি মানে এই যে বলা হচ্ছে, বি মানে হওয়া বা হয়েছে, থেকেছে বা ছিল, অর্থাৎ সে আমেরিকাতে থেকেছে। হি হ্যাজ বিন ইন আমেরিকা ফর 10 ইয়ার্স, ফর 5 ইয়ার্স। হি হ্যাজ বিন ইন ইউকে, দে হ্যাভ বিন হেয়ার ফর এ লং টাইম, তারা দীর্ঘ সময় ধরে এখানে থেকেছে। দেখেন, এই বাক্যগুলো আমরা গঠন করতে গেলে অনেক সময় আমরা ভুল করে বসে থাকি। কি বলা হচ্ছে? দে হ্যাভ বিন, অর্থাৎ তারা এখানে থেকেছে, বিন হেয়ার ফর এ লং টাইম, তারা দীর্ঘদিন ধরে এখানে থেকেছে। মনে করেন এখান থেকে তাদের বাসাটা ট্রান্সফার করে তারা বরিশাল থেকে ঢাকায় চলে গেল। তো আপনি একদিন এই বাসার নিকট দিয়ে যাচ্ছেন, তখন কাউকে দেখিয়ে বলছেন যে এই বাসায় মিস্টার করিম দীর্ঘ 10 বছর ধরে থেকেছে, কিন্তু এখন আর নেই, সে এখন ঢাকায় চলে গেছে। তো বাক্যটা কি হবে? হি হ্যাজ বিন, এই বি ভার্বের কিন্তু এখানে ভি3, কিন্তু এটা এখানে মেইন ভার্ব। হি হ্যাজ বিন হেয়ার ফর এ লং টাইম, সে এখানে দীর্ঘদিন ধরে থেকেছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা ব্যবহার করা হয়। পারফেক্ট কন্টিনিউয়াস, যেটা একটু আগে বলেছি, আই হ্যাভ বিন ওয়ার্কিং, আমি কাজ করিতেছি, ইন দিস কোম্পানি, এই কোম্পানিতে, ফর 5 ইয়ার্স, আমি এই কোম্পানিতে 5 বছর ধরে কাজ করছি। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, দেখেন ইট হ্যাজ বিন, আমরা এই বিনটা খুব সহজেই ব্যবহার করতে পারি, কিন্তু এর অর্থটা কেন হচ্ছে। দেখেন, যে কোনো জিনিসের কেন হয় এই প্রশ্ন করা শিখতে হবে, কেন হলো। আমরা একটা অঙ্ক করলাম a+b হোল স্কয়ারের সূত্র ব্যবহার করে, এখন এই সূত্রটা কিন্তু আমাদেরকে ভাঙা শিখতে হবে, সূত্রটাও কিন্তু ভেঙে ফেলা যায়। কিভাবে a+b হোল স্কয়ারটা হচ্ছে, এরও কিন্তু আবার একটা সিস্টেম রয়েছে, সূত্রেরও একটা সূত্র থাকে, ক্লু থাকে। তো এখানে বলা হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং, বৃষ্টি হচ্ছে, সিন্স মর্নিং। সিন্স কোথায় বসে আমি বলেছিলাম যে, মনে রাখবেন, হইতে, থেকে, চেয়ে, হইতে, থেকে, চেয়ে। অর্থাৎ যদি পিরিয়ড অফ টাইম থাকে তাহলে ফর, আর পয়েন্ট অফ টাইম থাকলে সিন্স। সকাল থেকে, দেখেন একটা পয়েন্ট উল্লেখ করে দিয়েছি, কখন থেকে বৃষ্টি হচ্ছে? সকাল থেকে, এখানে ইউ হ্যাভ টু ইউজ সিন্স। আর যদি বলা হয় হতে থেকে চেয়ে, তখন ফর বা ফ্রম ব্যবহার করতে হবে। হুম, যেমন আহ যাবত বা ধরে থাকলে ফর হয়। যদি বলা হয় আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, আই হ্যাভ বিন ইটিং ফর অ্যান আওয়ার অথবা 1 আওয়ার। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, হতে থেকে চেয়ে থাকলে সিন্স, আর যাবত বা ধরে থাকলে ফর। দে হ্যাড বিন প্লেইং সিন্স মর্নিং, তারা সকাল থেকেই খেলছিল। এই বাক্যগুলো দেখবেন আমাদের সামনে যখন আসে, এই যে আপনাকে যদি বলা হয় বলেন তো তারা সকাল থেকে খেলছিল, তখন আমরা কিন্তু এখানে ভার্বের ব্যবহারটা ভালোভাবে ধরতে পারি না, আমরা এমনকি বাংলাটা দেখেও কিন্তু চিনতে পারি না। তো এই যে খেলছিল, খেলছিল অর্থাৎ কি, এখানে কিন্তু একটা চলমান ভাব বোঝাচ্ছে। আর যদি এর সঙ্গে সময়ের উল্লেখ থাকে, চলমান প্লাস সময়ের উল্লেখ, মনে রাখবেন, চলমান প্লাস সময়ের উল্লেখ, এইটা থাকলে হতে পারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হতে পারে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হতে পারে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হি উইল হ্যাভ বিন ডুইং সাম ফর 5 আওয়ার্স, হি উইল হ্যাভ বিন ডুইং দ্য সাম ফর 5 আওয়ার্স। দেখেছেন? তাহলে এই যে এখানে আমাদের মেইন ফ্যাক্ট কি, বিন, এখানে বিনটা কোথা থেকে এসেছে? বি ভার্বের
V3 হিসেবে, উইল হ্যাভ বিন। দেখেন এই যে হ্যাজ, হ্যাভ, হ্যাড, তিনটা জিনিস এর পরে, হ্যাজ, হ্যাভ, হ্যাড এর পরে সারা জীবন ভার্বের V3 বসে। আপনি কোথাও দেখাতে পারবেন না হ্যাভ এর পরে V1 বা V2 বসেছে। আচ্ছা, নেক্সট আমরা দেখবো যেটা মেইন যে বিষয়টা, সেটা হচ্ছে ইউজ অফ বি ভার্ব দেখলাম, ইউজ অফ ডু ভার্ব। দেখেন কথা বলতে গেলে এই ডু ভার্ব কি কি বিষয় খুব বেশি প্রয়োজন হয়, সেটা হচ্ছে ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব। এটা কিন্তু আমাদের প্রতিনিয়ত প্রয়োজন হয়। সেটা আমরা একটু দেখছি। ডু ভার্ব, ডু মানে হচ্ছে কি করা। ডু এর কয়েকটা ফর্ম আমরা একটু দেখি। যেমন ডু এর কিন্তু আমরা পাঁচটা ফর্ম দেখতে পাচ্ছি, আমরা তিনটা ফর্ম জানি তো, এখানে পাঁচটা ফর্ম একটু খুব ভালোভাবে দেখবো। কি বলা হচ্ছে, ডু এটা হচ্ছে বেস ফর্ম। ডু মানে হচ্ছে কি করা, আই ডু দা ওয়ার্ক। কিন্তু এটার যদি পাস্ট ফর্ম বলি তখন কি হবে, তখন ডিড হবে, আই ডিড দা ওয়ার্ক। V3 কি হবে, ডান, আই হ্যাভ ডান দা ওয়ার্ক, আই হ্যাভ ডান দা সাম। আর এর V4 বা আইএনজি ফর্ম কি হবে, কন্টিনিউয়াস ফর্ম ডুইং। দেখেন আমরা কিন্তু অনেক সময় এটা ব্যবহার করি, যেমন ইট, এট, ইটেন, ইটিং। আর ইট ভার্বের যদি এখানে সাবজেক্ট থার্ড পারসন হয়, আমরা কি করি, এস বা ইএস যুক্ত করি। আমরা কি করি, এস বা ইএস যুক্ত করি। যেমন সে ভাত খায় বা করিম ভাত খায়, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য। করিম, করিম এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, আমরা কি লিখি, করিম ইটস রাইস, করিম ইটস রাইস। তো দেখেন ইট মূল ভার্বের সঙ্গে এজ যোগ করে থার্ড পারসন ফর্ম করেছি, কিন্তু এই যে ডু ভার্ব এইটার সঙ্গে এজ যোগ করে আমরা কি ডুজ করতে পারি, ডুজ হয় না। এটাকে আমরা কি করব, এই ডু ভার্বের থার্ড পারসনটা হচ্ছে এর সঙ্গে ইএস যুক্ত করতে হবে, ডাজ। ডু ভার্বের থার্ড পারসন ফর্মটা হচ্ছে ডাজ। ওই যে বলা হয় যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হয় তাহলে ভার্বের পরে এস অথবা ইএস যুক্ত করতে হয়। তো এখানে ইএস যুক্ত করেছি, এটা ডাজ করেছি। এবার আমরা একটু ব্যবহারটা দেখি। আমি আমার কাজ করি, আই ডু মাই ওয়ার্ক। সে তার কাজ করে, হি ডাজ হিজ ওয়ার্ক। কি হবে, সে তার কাজ করে, হি ডাজ হিজ ওয়ার্ক। সে তার কাজ করেছিল, হি ডিড হিজ ওয়ার্ক। সে তার কাজ করেছিল, সে তার কাজ করিয়াছে, হি হ্যাজ ডান হিজ ওয়ার্ক। দেখেন তখন ডু ভার্বের আমরা V3টা ব্যবহার করেছি, ডু, ডিড, ডান। এবার দেখব এই যে ডু অর্থ এবং মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, এটা অন্য সকল মেইন ভার্বেরই মতো কোনো না কোনো সেন্টেন্সে টেন্স হিসেবে ব্যবহৃত হতে পারে। সেন্টেন্স যে কোনো টেন্সে ব্যবহৃত হতে পারে। কেমন দেখেন, এই ডু ভার্বটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার সেটা হচ্ছে ডু, ডাজ, ডিড। আমরা এই তিনটা জায়গায় খুব কনফিউজড হয়ে যাই। ডু, ডাজ, ডিড কথা বলতে গেলে আমাদের এই জায়গাটায় ভুল হয়। কেমন ভুল হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এবং পাস্ট ইনডেফিনিট টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য ব্যবহৃত হয়। আমরা জানি যে টেন্সের 12 ধরনের স্ট্রাকচার আছে। কয় ধরনের, 12 ধরনের। আমরা যখন প্রতিটা স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করি তখন দেখি যে এই 12 ধরনের স্ট্রাকচারের ভিতরে শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের সাথে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। কি বললাম, এখানে স্ট্রাকচার বলা হচ্ছে এই যে 12 ধরনের স্ট্রাকচারের ভিতরে শুধু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। কেমন দেখেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য লিখলাম, আই ই এ টি, আই ইট রাইস, আর আই সি ই। এটা লিখলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য। আর পাস্ট ইনডেফিনিটে লিখলাম আই এ টি ই, আই এট রাইস, আর আই সি ই। কি বললাম, আই ইট রাইস, আরেকটা লিখলাম হচ্ছে আই এট রাইস। দেখেন একটু বড় করে দিলাম, তাহলে এখানে কি লিখেছি, আই ট্রাইস। দেখেন তো এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে, উপরের সেন্টেন্সটা বোঝানোর জন্য আমি এটা লিখেছি, নাই। এখানেও দেখেন অক্সিলারি ভার্ব নাই। অক্সিলারি ভার্ব কেমন, যদি বলা হয় আই অ্যাম ইটিং রাইস, এখানে ইট ভার্বকে সাহায্য করার জন্য একটা সাহায্যকারী ভার্ব এসেছে অ্যাম। এখানে সেই ধরনের কোনো ভার্ব নাই, এটা হচ্ছে মেইন ভার্ব বসেছে, আই ইট রাইস, আই এট রাইস। সেই কথাটা এখানে বলেছে 12টা টেন্সের ভিতরে একমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের সাথে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। অন্য 10টিতে কিন্তু অক্সিলারি ভার্ব আছে, অন্য 10টিতে কি হয়েছে, অক্সিলারি ভার্ব আছে। এছাড়া আমরা আরো একটা বিষয় জানি যে যদি কোনো সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয় তাহলে সেই সেন্টেন্সের যে অক্সিলারি ভার্ব থাকে সেইগুলা ভার্বের সাথে যদি নট বসিয়ে দেই তাহলে নেগেটিভ হয়ে যায়। খুব সহজ কথা বলেছি, যদি কখনো অক্সিলারি ভার্ব থাকে তার সাথে নট দিলে নেগেটিভ হয়ে যায়। আমরা একটু দেখব। দেখেন এখানে বাক্যটা লিখেছি, আই অ্যাম ইটিং রাইস।
কি বলেছি, এগুলো আপনাদেরকে দিয়ে এখন করাবো, একটু ভালো করে দেখবেন। আই অ্যাম ইটিং রাইস, এখানে একটা অক্সিলারি ভার্ব রয়েছে অ্যাম। কি আছে বলেন? অ্যাম। এটাকে নেগেটিভ করা খুবই সহজ। আই অ্যাম নট ইটিং রাইস। আই অ্যাম ডুইং দ্য সাম, আই অ্যাম নট ডুইং দ্য সাম। হি ইজ গোয়িং টু স্কুল, হি ইজ নট গোয়িং টু স্কুল। দে আর ক্যাচিং ফিশ, দে আর নট ক্যাচিং ফিশ। দেখেন, একটা স্ট্রাকচার যদি খুব ভালোভাবে শেখা যায়, ওই স্ট্রাকচার দিয়ে বাক্য তৈরি করতে আপনার কখনো কোনো সমস্যা হবে না। কেন সমস্যা হবে না? কারণ আপনাকে ওই বাক্যগুলো আপনি শিখতে পেরেছেন। এখানে কি লিখেছি? আই অ্যাম ইটিং রাইস। গ্রামারে বলছে যে যদি কোনো বাক্যে অক্সিলারি ভার্ব থাকে, আর ওই অক্সিলারি ভার্বকে, ওই বাক্যকে নেগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্বের পরে শুধু নট দিতে হয়। আমি আপনাদের কাছে এগুলো প্রশ্ন করব, ভালোভাবে মনে রাখতে হবে এবং উদাহরণ দিতে হবে সঙ্গে সঙ্গে। হ্যাঁ, তো কি বললাম? অক্সিলারি ভার্বের পরে নট দিয়ে নেগেটিভ করা যায়। আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম নট ইটিং রাইস। He is playing football, he is not playing football. They are watching TV, they are not watching TV. You are driving a car, you are not driving a car. Rahim has completed his homework, Rahim has not completed his homework. I have eaten my dinner, I have not eaten my dinner. এখানে হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এই জন্য কিন্তু এখানে হ্যাভের পরে নট দিয়ে নেগেটিভ করেছি। এইবার দেখি, ইন দ্য সেম ওয়ে, একইভাবে আমরা জানি যে কোনো সেন্টেন্সকে যদি অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ, এখন আর আমরা নেগেটিভ করব না, এখন আমরা কি করব? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ শব্দের অর্থ হচ্ছে প্রশ্নবোধক করতে হয়। তাহলে ওই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যে অক্সিলারি ভার্বগুলো আছে সেটা আবার সবার আগে নিয়ে আসতে হবে। একটি মাত্র সহজ কথা বলেছি, কি বলেছি? যদি কোনো বাক্যে অক্সিলারি ভার্ব থাকে, যেমন একটা বাক্য বলেছি, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি, এখানে একটা অক্সিলারি ভার্ব আছে অ্যাম। তো কোনো বাক্যকে যদি প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ করতে হয়, তখন ওই অ্যামটাকে সবার শুরুতে আনতে হয়। অ্যাম আই ইটিং রাইস, কি হবে? অ্যাম আই ইটিং রাইস। দেখছেন, আমি কি ভাত খাচ্ছি? এই দেখেন, আই অ্যাম ইটিং রাইস, এই যে বাক্যটা, কি লিখেছি এখানে? আই অ্যাম ইটিং রাইস। এখানে অক্সিলারি ভার্ব কি? অ্যাম। এখানে অক্সিলারি ভার্ব কি? অ্যাম। আই অ্যাম ইটিং রাইস। অ্যাম আই ইটিং রাইস? হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। ইজ হি প্লেইং ফুটবল? দে আর ওয়াচিং টিভি, তারা টিভি দেখছে। আর দে ওয়াচিং টিভি, তারা কি টিভি দেখছে? তাহলে এটা কিন্তু আমরা শিখে ফেললাম। আচ্ছা, এরপর দেখেন, যখন আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এইবার আমি যে জিনিসটা শিখাতে চাচ্ছি, মেইন যে পয়েন্টটা, সেটা দেখেন। কি বলছি এখানে? বলা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অথবা পাস্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স গুলাকে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে যাব, তখন আমাদের এই ডু ভার্বের সাহায্য নিতে হবে। ওই যে বলেছি যেখানে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, দুটো সেন্টেন্স লিখেছিলাম, মনে আছে? আই ইট রাইস, আমি ভাত খাই। আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। প্রেজেন্ট ইনডেফিনিটের একটা, পাস্ট ইনডেফিনিটের একটা। তো এখানে কি করতে হবে এইবার দেখেন, কারণ আমি আগেই বলেছি যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে হলে সেন্টেন্সের অক্সিলারি ভার্বের সাথে নট দিলে নেগেটিভ হয়, আর অক্সিলারি ভার্ব সবার প্রথমে আনলে ইন্টারোগেটিভ হয়। এটা আমরা এতক্ষণ শিখেছি। কিন্তু বাট আমরা যদি এমন কোন সেন্টেন্স লিখে থাকি যেখানে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, সেখানে আমাদের কি করা উচিত? দেখেন, এই জায়গাটা আমরা প্রায়শই ভুল করে থাকি। আমরা কিন্তু এই ধরনের বাক্যগুলো তৈরি করতে পারি না। অনেকেই আমাকে ফোন করে প্রশ্ন করে, স্যার এখানে কেন ডু হলো, এখানে কেন ডাজ হলো, কেন ডিড হলো? সেটা একটু আমরা দেখি। দেখেন, আই প্লে ফুটবল, খুব সাধারণ একটা বাক্য। আমি ফুটবল খেলি, আমি কি করি? ফুটবল খেলি, আই প্লে ফুটবল। আচ্ছা, হি স্যাট ইন দ্য রেস্টুরেন্ট, এটা রেস্টুরেন্ট বলবো না, ইউকে বা ব্রিটিশ অ্যাকসেন্ট, এটা কিন্তু রেস্টুরেন্ট। তো হি স্যাট ইন দ্য রেস্টুরেন্ট, হি রাইটস আ লেটার, আই স্পোক ইন ইংলিশ, আই স্পোক ইন ইংলিশ। আমরা দেখতে পাচ্ছি যে এই সেন্টেন্স গুলাতে কোনো অক্সিলারি ভার্ব নেই। এগুলা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স। ফার্স্ট অফ অল, এই সেন্টেন্স গুলাকে নেগেটিভ করতে গেলে আমাদের ডু ভার্বের সাহায্য নিতে হবে। কোন ভার্বের সাহায্য নিতে হবে? ডু ভার্বের সাহায্য লাগবে। যে ভার্বটির কোনো মিনিং আসে না, অনেকেই ভাবে যে ডু এর মানে হচ্ছে করা, কিন্তু না, এখানে অ্যাকচুয়াল এই ডু এর কিন্তু কোনো মিনিং হয় না। কোথায় মিনিং হয় না সেই জিনিসটা আমরা একটু দেখবো। মেইনলি এটা অক্সিলারি ভার্ব হিসাবে বসে, এইটা জাস্ট একটা অক্সিলারি ভার্ব হিসেবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু বসে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে অক্সিলারি ভার্ব হিসাবে ডাজ বসে। আবার যখন ডাজ বসে তখন কিন্তু আমরা অনেকেই ওই মেইন ভার্বের সাথে যে এস বা ইএসটা থেকে যায় ওটাও রেখে দেয়। নো, তাহলে আপনাকে দুইটা থার্ড পারসন ফর্ম একই সঙ্গে ব্যবহার করা হয়ে গেল, ইটস রং। একটা থার্ড পারসন ফর্ম ব্যবহার করতে হবে, আর ওই মেইন ভার্বের সঙ্গে এস বা ইএসটা ওইটা কেটে দিতে হবে। মেইন ভার্বটি আবার বেস ফর্মে ফিরে আসবে। যেমন আমরা একটু দেখি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি সি ইট মনে রাখবো, অথবা কোনো সিঙ্গেল নেম লাইক রহিম, করিম, রাম, শ্যাম, যা বলেন। আচ্ছা, এখানে কি বলতে হচ্ছে? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। দেখেন, সাবজেক্ট
ভার্ব সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আর যখন নেগেটিভ করব তখন এটা বলেই এসেছি কেবল যে সাবজেক্ট প্লাস ডোন্ট অথবা ডাজেন্ট, ডু নট কে ডোন্ট আর ডাজ নট কে ডাজেন্ট। আমরা একটু এক্সাম্পল দেখি। আই প্লে ফুটবল, এটার অর্থ কি? আমি ফুটবল খেলি। কিন্তু যখন বলবো আমি ফুটবল খেলি না, তখন আই ডোন্ট প্লে ফুটবল। দেখেন আমি এখন এটা করিয়ে দিচ্ছি, আপনারা পারবেন, কিন্তু যখন আপনাদের প্র্যাকটিক্যালি কিছু বলার জন্য অনুরোধ করব তখন এটা আর পারে না। এটা অনেকেরই মনে থাকে না। এই যে আই ডু নট প্লে ফুটবল, অনেকে আমরা লিখি যে আই নট প্লে ফুটবল, বা ডু নট ব্যবহার করলেও এই ডু কেন আসলো, কি জন্য আসলো, এটা আমরা জানি না। ডুটা কেন এসেছে? মেইন কথা হচ্ছে এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য। আর এই বাক্যকে নেগেটিভ করতে গেলে এখানে যেমন আই প্লে ফুটবল এর সঙ্গে ডু নট আনতে হবে। যদি এখানে লেখা থাকতো হি প্লেস ফুটবল, এখানে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন এবং একজন, হি ডাজ নট প্লেস ফুটবল, আমরা এটা লিখে দেই। ডাজের সঙ্গে আবার এস দেয় প্লেস, নো, এখানে যেহেতু ডাজ থার্ড পারসনের জন্য আবার ওখানে এসটা হবে না। যেমন দেখেন এখানে লিখেছি হি প্লেস ফুটবল, এই যে বাক্যটা, সে ফুটবল খেলে। আর এটা নেগেটিভ কি হবে? হি ডাজেন্ট প্লে ফুটবল, সে ফুটবল খেলে না। একই নিয়মে উপরে যেমন দেখিয়েছি কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়, এই বাক্যগুলোও খুব সহজ আমরা ইন্টারোগেটিভ করতে পারি। কেমন দেখেন, এই যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে জাস্ট এখানে বাক্যগুলো দেখাই। এই যে আই প্লে ফুটবল, এটাকে নেগেটিভ করেছেন কিভাবে? আই ডোন্ট প্লে ফুটবল। আর ইন্টারোগেটিভ করতে গেলে ওই নটটা বাদ দিলে থাকে হচ্ছে ডু, নটটা বাদ দিলে কি থাকে? ডু। ওই ডুটাকে আমি সবার প্রথমে নিয়ে আসবো। ডু আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি? আমরা যখন আবার ডাব্লিউএইচ কোশ্চেনে ফিরে যাব তখন এইগুলো লাগবে। দেখেন একটা প্রশ্নবোধক, ডু আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি? ডু দে ড্র এ পিকচার, তারা কি একটা ছবি আঁকে? ডু ইউ ইট রাইস, তোমরা কি ভাত খাও বা তুমি কি ভাত খাও? আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি। ডু আই রাইট এ লেটার, আমি কি একটা চিঠি লিখি? ডু আই রাইট এ লেটার, আমি কি একটা চিঠি লিখি? তাহলে এখানে আমাদেরকে এখন এইখান থেকে বলতে হবে, কিছু বাক্য তৈরি করতে হবে। দেখি বাক্যগুলো আমরা কে কে পারি। সুমা আপা, নাজমা সুমা, একটু আনমিউট করেন প্লিজ। কয়েকটা নেগেটিভ, কয়েকটা ইন্টারোগেটিভ, কয়েকটা অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে হবে, পারবেন? ইজ ইট পসিবল টু ইউ? হুম, ক্যান ইউ হেয়ার মি? এখন আমি প্রেজেন্টেশনে চলে যাব, আমাদের টাইম চলে আসছে, প্রেজেন্টেশনটা নিব। আপনারা শুনতে পারছেন আমাকে প্লিজ? তো আনমিউট করেছি। আমি কি বুঝালাম এতক্ষণ, আপনাদের কি বুঝতে অসুবিধা হয়েছে? প্রেজেন্টেশনটা আপনি যে কোনো বিষয়ের উপর দিলে হবে, আর মেইনলি প্রেজেন্টেশন ছিল হচ্ছে মোস্ট অফ দ্য পিপল ইন আওয়ার কান্ট্রি, মোস্ট অফ দ্য স্টুডেন্টস ইন আওয়ার কান্ট্রি, দে আর ভেরি প্যানিকড উইথ ইংলিশ, দে আর ভেরি উইক ইন ইংলিশ। হোয়াটস দ্য রিজন? দে ডোন্ট want to learn English? ও ইয়াং জেনারেশন, সরি সরি, আই এম রিয়েলি সরি। হ্যাঁ, আই এম সরি, প্রেজেন্টেশনটা হবে হচ্ছে ওইটা না, ইয়াং জেনারেশন না, এটা হচ্ছে ইয়াং জেনারেশনের যে আমাদের যে এটাকে কি বলে, টেকনোলজি যেটা, বা মোবাইল ফোনের প্রতি যে অত্যন্ত, হ্যাঁ হ্যাঁ, সোশ্যাল মিডিয়া, ডিমেরিটস, হ্যাঁ, মেরিটস এন্ড ডিমেরিটস, অর্থাৎ অ্যাবিউসেস এন্ড ইউজেস, অর্থাৎ এটা ব্যবহার করে তারা কতটা উপকৃত হচ্ছে এবং কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। খুব ভালো একটা বিষয় কিন্তু। হুম, অবশ্যই এটা আপনি মোবাইল ফোনের সঙ্গেও এটা জুড়ে দিতে পারবেন, যে মোবাইল ফোনের মাধ্যমে আমরা কতটা উপকৃত হচ্ছি আর মোবাইল ফোনের মাধ্যমে আমরা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছি। অনেক ফ্যামিলি, আপনারা একটু চোখ কান খোলা রেখে চলবেন, দেখবেন এই মোবাইল ফোনের কারণেই বর্তমান সমাজে, বর্তমান রাষ্ট্রে, দেশে, প্রত্যেকটা জায়গায় আমি মনে করি এর উপকারের থেকে ক্ষতিটা অনেক বেশি হচ্ছে। অনেক ভালো একটা পয়েন্ট আমরা নির্ধারণ করেছিলাম। তো প্রথমে তাহমিনা আপা একটু বলবেন দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ সোশ্যাল মিডিয়া ইন দিস এজ ফর দ্য ইয়াং জেনারেশন। ইয়াং জেনারেশনের কাছে মেরিটস এবং ডিমেরিটসটা কতটা, এটা ব্যবহার করে দেখেন আমরা শুধু ক্ষতিটা না, আমরা উপকৃতও হচ্ছি। এই যে বাসায় বসে যে যার, একজন আমেরিকা থেকে ক্লাস করছেন, এখানে নাজমা সুমা আপা ক্লাস করছেন ইউকে থেকে, তাহলে এটাও কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা অবদান। ইটস দ্য মেরিটস অফ সোশ্যাল মিডিয়া আই থিঙ্ক, বাট ইটস সাম ডিমেরিটস টু, এর কিছু অপকারিতাও রয়েছে। সো স্টার্ট নাও, মেরিটস এন্ড ডিমেরিটস। প্রথমে কিন্তু আপনারা এটা ব্যবহার করবেন, জাস্ট এভাবে বলবেন, গুড আফটারনুন এভরিওয়ান, এভাবে করবেন। হ্যাঁ, একটু পরে বলবেন না এখন বলবেন? ওকে, হ্যাঁ, আপনার আবার স্কুলের সময় হয়ে যাচ্ছে, এই জন্য আপনাকে এখন সুযোগ দিচ্ছি। ওকে, স্টার্ট নাও প্লিজ। গুড আফটারনুন এভরিওয়ান। Okay. Good
Good afternoon, everyone. How are you? This is Tamina Yasmin. First, I would like to thank my honorable moderator for giving me such a chance to say a few words about the selected topics in front of you. Today's topic is merit and demerit of social media for the young generation. Am I right, sir? Yes, absolutely right. 100% Yeah. right. Okay. Thank you. Okay, thank you. Okay, carry on. Social media has both positive and negative effects on the young generation. One major merit is that it helps young people stay connected with friends and family, even if they are far away. It always allows them to learn new things, share their ideas, and stay updated on current events. Social media অন্যরা একটু মিউট করে রাখেন প্লিজ। social media is great for education, creativity, and spreading awareness. However, there are also demerits. Spending too much time on social media can cause poor concentration, stress, and sleep problems. It may lead to cyberbullying, low self-esteem, and addiction. Some young people compare themselves to others and feel unhappy. Therefore, it's important to use social media in a smart and healthy way. Here is some, sir, I Okay. already discussed some merit and demerits. Okay. And merit, some merits that here, হ্যাঁ communication, this is merit, young people can এগুলো একটু describe in details. Describe in details. These points please describe in details. The merits. Okay. Yeah. Young people can connect it with friends and family anytime, anywhere. This is for easy communication. This is one of the merit of young generation and of all the people. Okay. And demerit, less face-to-face interaction. Too much online chatting can reduce real-life conversation. Demerit, many demerits here. Not all information online is true, and fake news can mislead them. And other demerit is pressure to look perfect. Social media can create unrealistic beauty and lifestyle standard. And also scrolling for hours can reduce focus and schoolwork. Demerit, cyberbullying and trolling, negative comments and online bullying can harm mental health. This is all of the demerits of young generation. And some merits also. Merits, I told you, I explained the merits of young generation for social media. Okay, that's all my side. Okay, nice presentation. Thank you. Thanks a lot for your well presentation. We have heard about mobile phone, the merits of demerits from Tahomina Apa. Next, Nazma Shuma, please unmute your microphone and give your presentation about mobile phone, especially merits and demerits of mobile phone. Please, can you hear me? Shuma Apa. ওকে গিভ আ প্রেজেন্টেশন অ্যাবাউট মোবাইল ফোন। আমরা এখন প্রত্যেকে মোবাইল ফোন ব্যবহার করি, তো এই মোবাইল ফোনের মেরিটস অ্যান্ড ডিমেরিটস, প্লিজ সে সামথিং ইন ইউর ওন ইংলিশ। স্টার্ট নাও। এখানে আমরা একটা সিস্টেম দেখিয়েছিলাম, জাস্ট ওয়েট এ বিট। Good afternoon, everyone. How are you? This is Nazma Shuma. First, I would like to thanks my honorable moderator for giving me such a chance to say a few words about the selected topic in front of you. Today's topic is the merits and demerits of mobile phone, dear audience. এইবার আপনি এখান থেকে dear audience বলে বলা শুরু করতে হবে, কারণ আমরা কথা বলতে গেলে আমাদের একটা শ্রুতি মাধুর্য বা কথাটা শুনতে যেন সুন্দর হয়। তো এই প্রেজেন্টেশনের স্টার্টিং সিস্টেম এটা ব্যবহার করতে হবে। প্লিজ স্টার্ট নাও। Okay. Okay. Nowadays, social media has been a big part of our living, especially for young people.
websites and apps like Facebook, Instagram, TikTok, and Snapchat are very popular. They help us connected with friends and family, share our thoughts, and set what others are they doing. However, social media also has some effect on youth, both good and bad. There is some possible activities. One good things about social media is that it helps young people stay connected. They can they can talk to the friends and family who live far away. Social media also allow them to make new friends from different places. This can help them about other culture and personalities. It can also make it easier to make a people who share similar interesting such as a hobby, sports, social media can also be education. Many platforms have groups and pages about different topics like science, arts, and history. Young people can join those groups to learn new things. They can also use social media to get help with schoolwork by connecting with classmates and teacher. This negative effect. However, social media also has some negative effect on the problem in that it can be difficult. Young people might be spend too much time online, such can affect their classwork and physical health. They might not get enough time exercise to or sleep because they are always on their phone and computer. Another issue is cyberbullying. Some people use social media to bullying others. They can even scan it. It can hurt the self essentially and make them feel lonely. Lastly, social media can create unrealistic sprint. People often post only their best part of their lives, making it seem like their life are parties. This can make young people feel bad about themselves because they compare their own lives to their unrealistic imagine. Conclusion. Social media has both positive and negative effect on young people. It helps them stay connected, learn new things, and find people with similar interests. However, it can connect realistic expected. It is important for young people to use social media visually and balance with other activities. Parents and teachers should also guide them to use social media in a healthy way. That's it. Okay, thank you. You have described in details and you have described this presentation step by steps. Thanks a lot. Many thanks. Okay, thanks a lot. Next, আমরা খুব ভালো একটা পয়েন্ট হয়েছে আজকে কথা। হ্যাঁ, নূপুর দিদি বলবেন, হ্যাঁ এরপর বলবেন হচ্ছে নুরি। মওদুদ ভাইয়া একটু প্র্যাকটিস করবেন, একটু বলবেন আজকে, হ্যাঁ মোবাইল ফোনের মেরিটস এন্ড ডিমেরিটস, এটার সুবিধা এবং অসুবিধাটা। আচ্ছা নূপুর দিদি আপনি বলেন নেক্সট। ওকে। হুম। Talk about my social media advantage and disadvantage. I hope that you are well. I am fine. What's up? Are you? Good evening, everyone. I am Nupur Bhattacharjee. Social media is a present age, one of the most important and powerful. Through this, we can exchange information, communicate, entertain, and performance various social activities. In this article, we would discuss the impact of social media, explain details, benefit of social media, advantage, information exchange, communicate, business promotion, education materials, entertain. Disadvantage of
social media, waste of time, stress, lack of privacy, extending false information, addiction, sleep disturbance. Thank, that's all of you. Thank you very much. You details social media activities. Thank Thank you. you, sir. Thank you. Thanks a lot. Well presentation. Maudud Ahmed, Bhaiya, please start now. আসসালামু Okay, আসসালাম। হ্যাঁ, নেক্সট নুরি আপু বলবেন। হ্যাঁ, ওকে, স্টার্ট নাও। everyone. এটা দেখে দেখে বলেন, হ্যাঁ, এটা টোটাল যা আছে এই লাইনগুলো আগে পড়ে ফেলেন, হ্যাঁ, তারপরে আপনি বলবেন ডিয়ার অডিয়েন্স। পড়েন। গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ? This is Mohd Ahmad. Okay. First, I would like to thank my honorable moderator, sir, for giving me such a chance to say a few words about the selected topic. This selected topic, merit and demerit, young generation of social media use. ক্যারি অন প্লিজ। Present ওকে, হচ্ছে, বলেন, ভালো হচ্ছে। in present social media is easy communication around the world. It has some merit and demerit. Its merit, it is easy communication with abroad and abroad and in my country, from home and from home to other district with my friend and family, give it reduce distance. It's creates a good relationship with friend and family. Nowadays, young generation use social media platform. They learn education and now local, national, and international activities and culture and activities and culture, and as well as now new things. On the other hand, it's demerit, it's long time use, it may lose health and create many physical and mental illness, such as long time use social media. It give me eye problem and brain problem. I think it is long time use. It is bad for young generation. It that's all for my side. Thank you for present time. Okay, thank you. Nice presentation. You have perfectly said. আচ্ছা, নেক্সট নুরি। দেখেন, একটা বিষয় কি, এই যে আজকে যতটুকু বলছেন, আগামী দিন আপনাকে বলাবো, দেখবেন আরো একটু পারবেন, তারপর একদিন আরো একটু হবে। কারণ আপনি যখন সাইকেল চালানো শিখছিলেন বা যখন হাঁটা শিখছিলেন, প্রথম দিন কিন্তু আপনি পারতেন না। আমরা যখন লেখাপড়া শিখতাম ছোটবেলায়, যদি একটু ফিরে যাই, আমরা যে এবিসিডি বা অ ক খ যে অক্ষরগুলো দেয়,
আমরা প্রথমেই কি একবারে কি ভালো দিতে পারতাম? আমাদের হাতের লেখাটা কি প্রথমে এইভাবে ভালো ছিল? ছিল না। আমাদের টিচার আমাদেরকে দেখিয়ে দিত। হ্যাঁ, মনে করেন আপনি লিখলেন, দেখবেন আপনার বাচ্চাটা যখন লেখে তখন সে প্রথমবার ভুল করে, তাকে দেখিয়ে দিতে হয়, দ্বিতীয়বার আবার ভুল করে, 100 বার 200 বার একটা অক্ষর দেওয়ার পরে তারপরে ঠিক হয়। তো এখানে আমাদের ল্যাঙ্গুয়েজটাও ঠিক তাই, এই প্রথমবারে যতটা বলছেন দ্বিতীয়বারে আরো ক্লিয়ার হবে, যতবার আপনি বলবেন দেখবেন আপনার উন্নতি হচ্ছে। হুম। তো এইভাবে কিন্তু আমরা প্রেজেন্টেশন দিব, আমরা যে কোনো বিষয়ের উপরে কথা বলবো। আগামী ক্লাসের প্রেজেন্টেশনটা এখন দিয়ে দেই। আগামী ক্লাসে থাকবে হচ্ছে এটা বলা যায় কিসের উপর দেওয়া যায়, সবাই একটু বলেন তো প্লিজ, হেল্প মি। প্রেজেন্টেশন নিতে হবে, কিসের উপরে দেওয়া যায়? মেহেদি ভাই একটু বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন। হুম হুম হুম, এটা দেওয়া যায়। হাউ টু কিপ অ্যান্ড গুড হেলথ, হাউ টু কিপ গুড হেলথ, কিভাবে স্বাস্থ্য ভালো রাখা যায়। আমরা কিন্তু বর্তমানে স্বাস্থ্য সচেতন খুব কম, স্বাস্থ্য সম্পর্কে অসচেতন আমরা। আমাদের কাজের চাপ এত যে অফিসে সময় দিতে দিতে আমরা কিন্তু আমাদের নিজেদের স্বাস্থ্যের দিকে গুরুত্ব বা সময় দেওয়ার সময় পাই না। তো এটা থাকবে গুড হেলথ, হাউ টু কিপ আ গুড হেলথ, এটার উপরে প্রেজেন্টেশন থাকবে। তো মওদুদ ভাইয়া ভালো বলেছেন। এরপর নুরি আপু, থ্যাংক ইউ। বলুন, এরপর আমি আরো একটু ডাব্লিউএইচ কোশ্চেনে যাব, তারপর হ্যাভ ভার্বটা একটু দেখাবো। প্লিজ বলুন নুরি আপু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ। মেরিটস এন্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন, ওকে। Honorable moderator, sir, for giving the chance to say a few words about the selected topic in front of you. Today's topic is mobile phone demerits. Mobile phone is very important in our social life. Everyone used mobile phone, from a rickshaw driver to the president, all use mobile phone. Nowadays every people use mobile phone. Mobile phone used for study, listening, music, watching movie, and drawing job. Mobile phone are also used to talk to people far away through video call. Many people become attached to mobile phone. Some people are using phone for gambling, disturbing girls, and even drawing robbery and theft, etc. Many users are suffering from eye problem, back pain, and brain issues. From small child to at last everyone is getting attached to mobile phone as a result for a study problem. Everyone should use to advantage and not use to disadvantage. That's all. Thank you. ওকে, থ্যাংক ইউ। মেহেদি ভাইয়া, হাসান ভাইয়া একটু বলেন প্লিজ, উইদিন 1 মিনিট। Thank you, bro. ওকে। স্যার আমাকে লিভ করতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আপনি বিষয়টা ক্লাস রেকর্ডটা একটু দেখে নেবেন আপা, থ্যাংক ইউ। ওকে ওকে। Social media for the young generation. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন আপনি যেটা বলবেন, নো প্রবলেম। ওকে। Social media, bad side or good side? The good side or bad side for the young generation? Okay. Young people can easily stay connected with friends and family. That is positive side. Social media help them meet new people around the world. So many educational videos, sources, and materials are shared online. A student can join study groups and ask for help. And social media young users can share their talented like art, music, or writing. Platforms like Instagram and YouTube promote creativity. So social media spreads news quickly. That's it. That negative side. Negative side. Social media. Many many would spend too much time scrolling, wasting valuable hours. So mental health issue. So exercise. Sorry. Social media use can cause depression, anxiety, and loneliness. Negative comments or comparison can harm self. So then social media privacy issues, very important. Personal data can be misused or hacked. So social media has both good and bad side. It depends on how we use it.
that the young generation should use it wisely for learning, connecting, and growing, not for wasting time or harming themselves. Thank you for listening. Thank you, everyone. ওকে, এক্সিলেন্ট প্রেজেন্টেশন, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলেছি, সেটা হচ্ছে আমাদের ডু ভার্ব নিয়ে আমি অনেকটা বিষয় শিখিয়েছি, যে ডু ভার্বের ভিতরে থেকে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়, কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়, এবং অ্যাফার্মেটিভ তো থাকলোই। তো আমি রাজিনের কাছে একটু আসতে চাচ্ছি। রাজিন, প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। ইউ হ্যাভ টু সে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আমি যে বিষয়গুলো দেখিয়েছি এখানে, আমি একটা যদি বাক্য বলি, সেটাকে তুমি ইন্টারোগেট নেগেটিভ বলতে হবে, তারপর নেগেটিভ ইন্টার মানে আমি পজিটিভ বলবো বা অ্যাফার্মেটিভ, তোমাকে নেগেটিভ বলতে হবে এবং ইন্টারোগেটিভ বলতে হবে। নেগেটিভ ইন্টারোগেটিভ পর্যন্ত যাওয়ার প্রয়োজন নেই। আমি যদি বলি হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে, এটা নেগেটিভ কি হবে? হি প্লেস ফুটবল, হি ডাজ নট প্লে ফুটবল। হ্যাঁ, তখন আর প্লেসের এসটা থাকবে না। আচ্ছা, এইটার ইন্টারোগেটিভ কি হবে প্রশ্নবোধক? আমি যদি বলি আই অ্যাম ক্যাচিং ফিশ, এটা নেগেটিভ কি হবে? এর ইন্টারোগেটিভ কি হবে? আচ্ছা, ইউ রাইট এ লেটার, তুমি একটি চিঠি লেখো, এটা নেগেটিভ কি হবে? এটার ইন্টারোগেটিভ কি হবে? আচ্ছা, আমি যদি প্রশ্ন করি এখানে ডু কেন ব্যবহার করা হলো বা ডোন্ট কেন ব্যবহার করা হলো, এর ব্যাখ্যাটা হুম হুম থ্যাংক ইউ। অর্থাৎ এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নাই, এজন্য এখানে অক্সিলারি ভার্ব হিসাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু বা ডাজ, আর পাস্ট ইনডেফিনিট টেন্সে ডিড ব্যবহার করব। সেই বিষয়টাই আজকে আমরা দেখলাম, যে ডু ভার্ব, আর এর আগে আমরা প্রথমে দেখেছিলাম বিন, অর্থাৎ বি ভার্বের V3 ফর্ম কোথায় কোথায় বসে এবং এটা কি কিভাবে কাজে লাগে। তো আমরা আজকে আরো একটা বিষয় এখানে সেই WH কোশ্চেনের বিষয়গুলো দেখে শেষ করব। বলা হচ্ছে, জাস্ট দেখেন, হট দ্বারা যদি আমরা প্রশ্ন করি, হট শব্দের অর্থ হচ্ছে কি? হট শব্দের অর্থ হচ্ছে কি? তোমার পিতা কি করেন? হোয়াট ইজ ইয়োর ফাদার? তিনি একজন শিক্ষক, হি ইজ আ টিচার। তোমার ভাইয়েরা কি করেন? হোয়াট আর ইয়োর ব্রাদার্স? আমার ভাইয়েরা ব্যবসা করে বা তারা ব্যবসায়ী, দে আর বিজনেস মেন। তোমার বন্ধুরা কি করে? হোয়াট আর ইয়োর ফ্রেন্ডস? তারা বেকার, দে আর আনএমপ্লয়মেন্ট। মিস্টার নজরুল কি করেন? হোয়াট ইজ মিস্টার নজরুল? দেখেন, এই কি ইংরেজিটার হচ্ছে হোয়াট। তো হোয়াট ইজ মিস্টার নজরুল? মিস্টার নজরুল কি করেন? তিনি একজন লেকচারার, হি ইজ আ লেকচারার। লতিফের আব্বা কি করেন? হোয়াট ইজ লতিফস ফাদার? এই লতিফসটা এস কেন হচ্ছে আমি ক্লাসের শুরুতে বলেছিলাম। তিনি একজন বক্তা, হি ইজ আ ওরাটর। ওরাটর মানে বক্তা, মনে রাখবেন। সালমার ভাইয়েরা কি করে? হোয়াট আর সালমাস ব্রাদার? তারা সবাই ছাত্র, দে অল আর স্টুডেন্টস। দেখেন, প্রশ্ন করতে হবে এবং সেই সঙ্গে উত্তর দেওয়ার আমাদের ক্ষমতা থাকতে হবে। তো এইভাবে এই শীটটা আমি দিয়ে দিচ্ছি, সবাই একটু দেখবেন, এবং নেক্সট ক্লাসেও যেভাবে পড়িয়েছি এভাবে আমরা WH কোশ্চেন থেকে শুরু করব। সবাই ক্লাসটাতে জয়েন করবেন। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম টু এভরিওয়ান, আল্লাহ হাফিজ।